আবির ফুচকার দোকান দেখে বাইক থামালো। মেঘ বাইক থেকে নেমে সাইডে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হ্যান্ডব্রেক খুলতেই খুব দ্রুত রাকিব দৌড়ে এসে আবিরকে জাপটে ধরলো। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে উঠল আবির। আবির ঠাট্টা স্বরে বলল, কিরে বন্ধু? রাকিব ঠাট্টা স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো কখনো দিন ফুচকা দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখের ইশারা দিতে রাকিব চোখ যেন গোল হয়ে গেল। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছো সরি আপু। মেঘ আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি রাকিবুল ইসলাম, রাকিব, তোমার আবির ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই না? মেঘ নরম স্বরে বলল, জি। ফুচকা খেতে এসেছো? আবারও প্রশ্ন করলো রাকিব। মেঘ পুনরায় ছোট্ট করে জবাব দিল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট, আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলে, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। এটুকু বলতে আবির রাকিবের মুখ চেপে ধরে রাগে ফুসফুস করতে লাগলো, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের দিকে তাকিয়ে বলল, দেখলে তোমার আবির ভাই কতটা অসভ্য। মেঘ মৃদু হেসে বলল, আপনি চাইলে আমাদের সাথে ফুচকা খেতে পারেন। রাকিব আবিরের দিকে তাকিয়ে ঠাট্টা স্বরে বলতে লাগলো, শেখ শেখ, আপুর থেকে কিছু একটু শেখ। আবির চোখ রাঙাতে রাকিব চুপ হয়ে গেল। আবির পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, তুই এখানে কি করছিস? অফিসে যাসনি? রাকিব আলগোছে ভেঙচি কেটে সিরিয়াস ভঙ্গিতে বলতে লাগলো, অফিস আমার না তোর, তুই আসিসনি কেন? বস বলে কি পুরো রাজত্ব কিনে নিয়েছিস? নিজের অফিস করবি না ঠিক মতো, আবার আমাকে শাসন করতে আসিস। আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, এভাবে রিয়েক্ট করার মতো কি বললাম? রাকিব জোরে শব্দ করে শ্বাস ছাড়লো, তারপর মলিন কণ্ঠে বলতে লাগলো, তুই জানিস তো আমার একটা গার্লফ্রেন্ড আছে। আবির ওপর নিচ মাথা নেড়ে হ্যাঁ জানি বোঝালো। রাকিব আবারও বলতে লাগলো, ওর মাও ওর বিয়ের জন্য চাপ দিচ্ছে। ওনার কথা হলো, ছেলে বেকার হলে চলবে না, ছেলেকে হতে হবে কর্মঠ, সে রিক্সাওয়ালা হোক বা সিএনজি চালক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু পরিশ্রমী হতে হবে। এখন তোর অফিসে আমি আছি, আলহামদুলিল্লাহ ভালোই চলছে সবকিছু। নতুন অবস্থানে তোর চেষ্টা, আমাদের চেষ্টা অনেকটা গুছিয়ে নিতে পেরেছি। তাছাড়া আব্বু টুকটাক বিজনেস আছে, আমি সেগুলো খোঁজ খবর নিচ্ছি নিয়মিত, কিন্তু তার চোখে এগুলো বেকার কাজ মনে হয়। আমি কাজের ফাঁকে 1 মিনিটের জন্য কল দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছো, এই আর কি। সে উঠে বলে, কেমন আছো জিজ্ঞেস করার জন্য অফিসের কাজ ফাঁকি দিতে হবে? তুমি যে আবির ভাইয়ের অফিসে সবসময় আকাইমা পাবলিক, এটা আমার বোঝা হয়ে গেছে। তোমার আর বিয়ে করতে হবে না, আমি আম্মুকে বলে দিব তুমি বেকার, তোমার জীবনেও কিছু হবে না। আবির মেঘ দুজনে হাসছে। রাকিব মনমরা কণ্ঠে বলল, তোরা হাসতেছিস? কোথায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সাপোর্ট করবে, বাবা মায়ের সামনে প্রতিবাদ করবে, আমি রাকিবকে ছাড়া কাউকে বিয়ে করবো না, অথচ সে নিজেই বলে আমি তোমাকে বিয়ে করব না। এর বিচার কোথায় হবে? আবির মৃদুস্বরে বলল, গার্লফ্রেন্ডের বিচার হবে এমন কোনো আদালত এখনো তৈরি হয়নি না মেঘ। মেঘ আলগাছে নিবু নিবু কণ্ঠে বলতে তাকালো, আমি জানি না। রাকিব মৃদু হেসে বলল, আচ্ছা মেঘাপু তুমি বলো, ধরো তুমি একজনকে ভালোবাসো, তাকে তুমি তোমার আব্বু আম্মুর সামনে ফাইট করবে না? অন্ততপক্ষে এটা স্বীকার করবে তো যে আমি আবির ভাইকে ভালোবাসি? আবির মেঘ দুজনেই হতভম্ব হয়ে রইল। আবির সহসা রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, কি বলছিস এসব? রাকিব সঙ্গে সঙ্গে বলল, আরে বাবা আমি উদাহরণ দিচ্ছি। মেঘ আড়ষ্ট কণ্ঠে বলল, আমি সেভাবে ভাবিনি কিছু। ভাবো এমন পরিস্থিতি বলে অন্তত পক্ষে আমার গার্লফ্রেন্ডের মতো কান লাগিয়ে স্বরূপ আচরণ করো না। মেঘ কিছু বলার আগেই আবির বলে উঠল, দেখ বিনীর সুরে তোর কাল নাগিনী চলে এসেছে। রাকিব আতঙ্কিত চোখে তাকালো। রাকিবের ঠিক পেছনে রিয়া দাঁড়ানো। রাকিব শঙ্কিত চোখে তাকিয়ে আছে। আবির বলল, আমি কিছু বলিনি। রাকিব তোমাকে কালনাগিনী বলেছে। মেঘ আবিরের হাতে চিমটি কেটে বিড়বিড় করলো, আপনি ওনাদের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন কেন? ভাইয়া আপনি কি অফিসকে কাজ দেন না? ও অফিসে বসে বসে একটু পর পর আমাকে রিলস পাঠায়। আম্মু পাশে বসে থাকলে আম্মু তো সবসময় দেখেন, তখন আম্মু সন্দেহ করেন আমাকে, বলে রাকিব কি আদৌ চাকরি করে? আমি তখন কি উত্তর দিব বলুন? রাকিব হুঙ্কার দিয়ে উঠলো, আমি চাকরি করি না, আমি অফিসের বস, তাই না আবির? আবির হেসে উপনিস মাথা নাড়লো। রিয়া খেপে গেল, তুমি বস বলে কাজ করবে না? তোমার কেন মনে হলো আমি কাজ করি না?
এই আবির, আমি কি কাজ করি না? এখন তুই আমার বস, সত্যি কথা বলবি? আবির সরাসরি বলল, করিস কিন্তু কম কম। কি? রিয়া গর্জে উঠল, দেখলে ভাইয়া পর্যন্ত বললেন তুমি কিছুই করো না, দূর বিয়েই করবো না। তুমি বিয়ে না করলে আমার বয়ে গেছে। মেঘাপু, তুমি আমার জন্য মেয়ে দেখবে, তোমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়েটিকে আমার জন্য পটিয়ে দিবে। আমি নিঃশব্দে হাসছে। মেঘ আমতা আমতা করে বলল, ভাইয়া আপনি একটু চুপ থাকুন, আপু রেগে গেছে। রিয়া ছুটতে এলো, রাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে মেঘের সামনে এসে দাঁড়ালো। আদরিয়া গলায় আওড়ালো, তুমি মেঘ? মেঘ হাসি মুখে মাথা নেড়ে সম্মতি জানালো। রিয়া আশ্চর্য নয়নে তাকিয়ে আবারও প্রশ্ন করলো, মানে তুমি মহাদীপা খান মেঘ? মেঘ আশ্চর্য মনে বলল, জি। মাশাল্লাহ, অনেক কিউট তুমি, পুরাই কিউটের ডিব্বা। আমি তো খেয়ালই করিনি তোমাকে। সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনিও তো পরিচয় করিয়ে দিলেন না? আবির শান্ত জবাব, তোমরা ঝগড়া করেছিলে তাই বিরক্ত করলাম না। ঝগড়া জায়গার মেঘ সবার আগে। মেঘ, তোমার কথা এত শুনেছি যে তোমাকে দেখার জন্য আমি একসময় ছটফট করছিলাম। রাকিবের সাথে ব্রেকআপ হলেও আমি এত ছটফট করতাম না বলে মনে হয়। আমার কত ইচ্ছে ছিল তোমাকে দেখার। রাকিবকে কত বলেছি দেখা করো আমার সাথে, কিন্তু ও আমার কথায় পাত্তাই দেয়নি। যাক, অবশেষে দেখা হলো। মেঘ উথলি কণ্ঠে জানতে চাইলো, আমার কথা কোথায় শুনেছেন আপু? রিয়া উত্তর দিল, রাকিব সারাদিনই তোমার প্রশংসা করে। কেন? আমাকে নিয়ে এত প্রশংসা করার কারণ কি? আবির মেঘের কানে কানে ফিসফিস করে বলল, তোর মাথায় শিং আছে, এইটাই বোধহয় ওরা জেনে গেছে। মেঘের মাথায় হাত দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, কোথায়? আবির মুচকি হাসলো। মেঘ রাগি রাগি চোখে তাকিয়ে বলল, আপনি? আমি কি? কিছু না। এতক্ষণ পর মুখ খুলল রাকিব, বলল, দেখা হয়েছে যেহেতু চল একসঙ্গে ফুচকা খাই। আবির সম্মতি দিল। সবাই একসাথে ফুচকা খেতে বসলো। রাকিব একটু দূরে বসেছে। রাকিব বাড়িয়া এখনো খুনসুটি করেই চলেছে। মেঘ তাদের দেখছে আর মিটমিট করে হাসছে। কিছুক্ষণের মধ্যেই মামা 3 প্লেট ফুচকা নিয়ে আসছে। আবির ফুচকা খাবে না বলে আগে বলেছিল। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি ফুচকা খাবেন না কেন? না। কেন, ফুচকা পছন্দ না? আবির এপাশ ওপাশ মাথা নাড়ে। মেঘ ঠোঁট উল্টিয়ে প্রশ্ন করলো, ফুচকা কারো অপছন্দ হয়? আমার অপছন্দ, কি করব? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির বলল, তোকে বারণ করিনি, তুই খা। মেঘ প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আবির বসে বসে ফোন চাপছিল। রাকিব রিয়া দূরে বসায় একটা কথাও শোনা যাচ্ছে না। তারা নিজেদের মধ্যে খুনসুটি করতে ব্যস্ত। মেঘ বেশ কয়েকটা ফুচকা খেয়েছে। হঠাৎ আবিরের দিকে তাকালো, তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করলো, আপনি কি একটা খাবেন না? আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমি সব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোন থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকায়, দাঁত খিচে বলে, তুই খাচ্ছিস খা, আমি খাবো না। মেঘ অনুভূতি এতটা তীব্র যে আবিরের তপ্ত স্বরে বলা কথাটা কানে যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে আবিরের দিকে চেয়ে আহ্লাদিক কণ্ঠে বলল, একটা খান না প্লিজ। আবির ক্ষীণ দৃষ্টিতে চাইলো। আকস্মিক অভিব্যক্তি বদলে গেল। আবির খড়খড়ে কণ্ঠে বলল, দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো। আবির ভুরু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘে ডাকর চোখে তাকানো দেখে আবির নিচে দৃষ্টি সংযত করে পুনরায় ফোনের দিকে তাকালো। মেঘ ধীরে আস্তে ফুচকায় টক দিয়ে আলতো হাতে আবিরের মুখের সামনে ধরলো। মেঘের হাত কাঁপছে, লজ্জাও ভীষণ পাচ্ছে। মুখের সামনে ফুচকা ধরতে আবির হা করলো। মেঘও 2 আঙ্গুল দিয়ে কোনোভাবে ফুচকাটা মুখে পুড়ে দিল, যেন আবিরের ছোঁয়ায় কারেন্ট শক খেয়েছে। ফুচকা মুখে পড়তেই আবির ভুরু কুচকে চোখ বন্ধ করে নিল। কোনো রকমে গিলল, দাঁত কিরমির করলো। দাঁতে দাঁত চেপে কণ্ঠে বলল, উফ, কিভাবে খাস এত টক? মেঘ দাঁত বের করে হাসলো, ঠাট্টা স্বরে বলল, এইভাবেই। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে। মেঘের চোখ ক্ষুদ্র চোখে মেঘের অভিমুখে তাকিয়ে আছে, কিছু বলতে চেয়েও বলছে না। হঠাৎ আবিরের চোখ পড়লো রাকিবের দিকে। রাকিব ভা করে তাকিয়ে আছে, হাতে ফোন ধরে রেখেছে। পাশে রিয়া মুচকি মুচকি হাসছে। আবির কপাল কুঁচকে তাকাতেই রাকিব মুখটা বন্ধ করলো, সঙ্গে সঙ্গে ফোনও পকেটে রেখে দিল। মেঘ আবারও মনে মনে ফুচকা খাচ্ছে, আপন মনে ফুচকা খাচ্ছে। প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবিরের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিল, আর খাবো না। মেঘ পলক ঝাপটে অধনেরে বলল, এটা
একটা খেতে নেই, এটা খেয়ে নেন প্লিজ। আবির আগে থেকেই ভুরু গুটিয়ে রেখেছিল, এবার চোখ বন্ধ করে হাঁ করলো। তবে এটা টক কম দেওয়ায় তেমন কোনো প্রভাব পড়েনি। কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা। এমন পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, একটা খেলে কি হয়? মেঘ ঠোঁট ফুটে উঠলো রক্ত জবার নেয় হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল, একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, কোথা থেকে শুনেছি সেসব আজগবি কথাবার্তা? মেঘ বিজ্ঞান নেয় মাথা দুলিয়ে বলল, আমার সোর্স আছে। কথাটি বলে মেঘ মাথা নুয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গুটিয়ে নিয়েছে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে আকস্মিক বলে উঠল, আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে বেশি খুশি হতিস। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে মনোভাব কমে আসে, স্নিগ্ধ চোখে তাকায় আবিরের দিকে। আবিরের নীরের চোয়াল দেখে মেঘ ততস্থ হয়। আবির মেঘের থেকে বিদায় নিয়ে রাকিব যেতে লাগলো। রাকিব যেতে নিয়ে আবারও থামে। আবিরের দিকে তাকিয়ে বলল, ফ্রি হয়ে চলে আসিস। আবির সহসা জবাব দিল, ঠিক আছে। রাকিবরা যেতে মেঘ বলল, আপনি এত ফাজিল কেন? মানে কি করলাম? দেখতেছেন ওনাদের ঝগড়া করছে, আপু রাগারাগি করছে, তখন আপনি তাদের ঝগড়া না থামিয়ে উল্টারও লাগিয়ে দিলেন। আপনার থেকে এমনটা একদমই আশা করিনি। আবির চোখ দুটো ছোট্ট করে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, রাকিবকে তুই কতদিন হলো চিনিস? আজকেই তো প্রথম দেখেছিস। ও কেমন সে সম্পর্কে তোর কতটুকু ধারণা আছে? ওদের দুজনের সম্পর্ক এরকম, সারাক্ষণ ঝগড়াই করবে, একজন আরেকজনের পিছে লেগে থাকবে, একজন আরেকজনকে ছেড়ে দিচ্ছে, আবার একটু পরে একসঙ্গে গল্প করছে, ঘুরতে বের হচ্ছে। ঝগড়া করতে করতে ওদের সম্পর্কটা 5 বছর পেরিয়ে গেছে, বিয়েও ঠিক হয়ে যাচ্ছে। মেঘ অবাক চোখে তাকিয়ে বলল, 5 বছর? আমার বন্ধুদের সম্পর্ক 6 মাসই টিকে না। রাকিব ভাইয়া 5 বছর একসঙ্গে আছেন, ভাবা যায়? আবির নিরস কণ্ঠে বলল, এমন মানুষ আছে যারা এক যুগ ধরে এক মেয়েতে আসক্ত হয়ে আছে, একতরফা ভালোবেসে দিনের পর দিন প্রহর গুনছে, ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করছে, প্রতিটা মোনাজাতে কাঁদতে কাঁদতে শুধু তাকেই চাইছে। তাদের তুই কি বলবি? মেঘ মাথা নিচু করে ধীর স্থির কণ্ঠে বলল, তাদের নিয়ে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই। আমি ব্যাপারে অনভিজ্ঞ একজন মানুষ। আবিরের মুখ ভার, কিছু বলছে না। মেঘ মৃদুস্বরে আওড়ালো, একটা কথা জিজ্ঞেস করব, বল। আবির ভাইয়া, রাকিব ভাইয়া বা রিয়া আপু আমাকে চিনেন কিভাবে? আবির শান্ত, রাকিব আমার বেস্ট ফ্রেন্ড। রাকিব আমার সম্পর্কে A to Z জানে, তানভীর, আদি, মিম সবার কথাই জানে। আর রিয়া যেহেতু রাকিবের গার্লফ্রেন্ড বা ফিউচার ওয়াইফ, তাই রিয়া অজানা থাকার কথা না। মেঘ সন্দেহ দৃষ্টিতে তাকাতেই আবারও বলতে লাগলো, আপনার সাথে আমার কত বছর পর দেখা হলো, আপনারই তো আমার কথা মনে ছিল না। তাহলে রিয়া আপু আমাকে দেখার জন্য এত আগ্রহ কিভাবে জন্মালো? কোনো কিছুই বুঝতে পারছি না। আবির 2 কদম এগিয়ে মেঘের ঠিক সামনে দাঁড়ালো। সন্ধ্যা অনেকক্ষণ হলো, আকাশ বেশ অন্ধকার, কেবল ল্যাম্পপোস্ট আর ছোট ছোট দোকানে নিজস্ব লাইট জ্বলছে। আবির কাছাকাছি আসতে মেঘ সরে যেতে চাইলো, আবির তৎক্ষণাৎ থামিয়ে দিল। আবিরকে কাছে আসায় মেঘ অন্যস্থল শিহরিত জগল, কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হচ্ছে, বুকের ভেতর ধুকপুকুনি বাড়ছে, নিঃশ্বাস আটকে আসছে গলায়। আবিরের ভারী নিঃশ্বাস মেঘের মুখে পড়তেই চোখ খিচে বন্ধ করে গেল। মেঘের শরীরটা কম্পন তীব্র হলো। মেঘের কপালে পড়ে থাকা চুলগুলো সরাতে আবির ফু দিল। 2 আঙ্গুলের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই বড্ড বোকা। মেঘ সহসা চোখ মেলল, ততক্ষণে আবির দূরে সরে গিয়েছে। আবিরের কথায় বিপরীত কিছু যে নেই তা বুঝতে পারলো না। শরীরের সব শক্তি হারাতে বসেছে। আবির প্রশ্ন করলো, মেলায় যাবি? মেঘ মাথা নেড়ে না করলো। আবির দীর্ঘ গলায় জানতে চাইলো, তখন না যেতে চাইলি? যাব না, বাসায় যাব। আবিরও খুব বেশি জোর করে না। বাইক চলতে শুরু করলো। মেঘের এলোমেলো চুলগুলো উড়ে এদিক সেদিক যাচ্ছে, প্রশান্তি হাওয়া বইছে অন্তরে। কয়েক ঘন্টার ব্যবধানে আবির মেঘের মনে জায়গা করে নিয়েছে। আবিরের চাউনি বুকের ভেতর জলোচ্ছ্বাসের মতো উদ্ভব ঘটায়। আবিরের কাছাকাছি আসলে মেঘের মন কেমন জানি করে। মেঘকে বাসায় নামিয়ে দিয়ে আবির চলে গেল। মেঘ বাসায় ঢুকতেই দেখলো মোজাম্মেল খান সোফায় বসে আছে। মেঘকে দেখে বললেন, কোথায় গিয়েছিলে? বন্যার বাসায়। তানভীর আসেনি? মেঘ উত্তর দিল, তানভীর কোথায় আছে সে খবর তো নেওয়াও হয়নি।
এদিকে ফোনটাও সাইলেন্ট করে রেখেছে। মেঘ আস্তে করে বলল, কাজ আছে ভাইয়ার। ও শুনলাম আবির এসেছে। মেঘ নরম সুরে জবাব দিল, হ্যাঁ। ও কোথায়? কি জানি, মোজাম্মেল খান বললেন। ঠিক আছে, রুমে যাও। মেঘ স্বস্তি নিঃশ্বাস ফেলে হাসি মুখে রুমে চলে গেল। তানভীর হাসপাতালের করিডোরে বসে। তানভীরের কাছের বন্ধু মৃদুলের বাবা অসুস্থ। হঠাৎ মিস ইনজুরিস নামে সেভ করা নাম্বারটা থেকে কল এলো। মিস ইগোস্টিস নামে সেভ করা নাম্বার থেকে কল এলো। তানভীর আলগোছে ভুরু কুচে বিড়বিড় করলো, হঠাৎ আমাকে কল দিচ্ছে কেন? তানভীর কল রিসিভ করলো। গুরুগম্ভীর কণ্ঠে বলল, হ্যালো। ওই পাশ থেকে বন্যা ডাকলো, তানভীর ভাইয়া। বন্যার আদরের কণ্ঠ তানভীরের কাছে সাপের ছোবলের মতো লাগলো। বিষের মতোই জ্বলে উঠলো। অনিচ্ছাকৃতভাবেই ভীষণ ক্ষেপে গেল তানভীর। বিরক্তির স্বরে বলল, তোমার কোন জন্মের ভাই আমি? হ্যাঁ, তোমাকে বারবার বলেছি না আমাকে ভাইয়া বলে না ডাকতে? বন্যা থমথম খেলো। ঢোক গেলে মনিল কণ্ঠে বলল, আপনি মেঘের ভাইয়া, তাই আমিও ভাইয়া বললাম। আমি মেঘের ভাইয়া তাই বলে তোমার নাম? বন্যার আগে কপাল কুচকালো, মনে মনে বিড়বিড় করলো, মেঘের ভাই বলে আমার কি চাচা লাগবেন? আজব। তানভীর গুরুগম্ভীর কণ্ঠে আওড়ালো, কল দিয়েছো কেন? বন্যা চুপ করে রইল। তানভীর ধমক খেয়ে ফোন করার কারণটা ভুলে গেছে মেয়েটা। আস্তে করে নিঃশ্বাস ছেড়ে বলল, মেঘ কোথায়? তানভীর চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, বনুনা তোমার বাসায় গেল? যায়নি? এসেছিল। তাহলে বনা কি বলবে বুঝতে পারলো না। যেখানে ভাইয়া ডাকার অপরাধে এতবার বকা খেলো, সেখানে যদি বলে মেঘ কারোর সাথে চলে গেছে, তাহলে তো ঘূর্ণিঝড় শুরু হবে। তানভীর নরম স্বরে বলল, বন্যা জি কি হয়েছে? না মানে মেঘ কিছুক্ষণ আগে আমাদের বাসা থেকে বেরিয়েছে। বাসায় পৌঁছেছে কিনা তা জানার জন্যই কল দিয়েছি। মেঘকেও আগে কয়েকবার কল দিয়েছিলাম কিন্তু রিসিভ করেনি। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, আমি বাসার বাইরে, হাসপাতালে এসেছি একটু। বন্যা ভীতকর কণ্ঠে শুধালো, কেন, কারো কিছু হয়েছে? বন্ধুর বাবা অসুস্থ, ওনাকে দেখতে এসেছিলাম। ও, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। তানভীর সহসা ডাকলো, শোনো। জি বলুন। বোনের মুখে শুনেছিলাম তোমার বোনকে নাকি আজ দেখতে আসবে, এসেছিল কি? জি। সব ঠিক আছে? মানে পছন্দ হয়েছে? বোনা শক্ত কণ্ঠে বলল, না, কোনো কিছুই ঠিক নেই। তার এক নম্বরে লোভী। কেন কেন? বোন একটু থামলো, রাগী স্বরে বলতে শুরু করলো, তাদের চাওয়া পাওয়ার কমতি নেই। বিয়ের আগে তাদের চাহিদার লিস্ট দারাজের ফ্রি ডেলিভারি অফারের মতোই বাড়ছে। বিয়ের পর না জানি কি হবে। আমরা মেয়ে দিব, কোম্পানি পণ্য বিক্রি করতে আসেনি। তাদের মেয়ে লাগবে ভদ্র, আবার স্মার্ট হতে হবে, ভার্সিটিতে পড়ুয়া, চাকরিজীবী হতে হবে, সাথে বাবার অঢেল সম্পত্তি থাকা চাই। জামাইকে ঢাকায় ফ্ল্যাট না দিতে পারলে কিভাবে হবে? তানভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনছিল। বন্যা থমকাতেই তানভীর বলল, যা হয় ভালোর জন্য হয়, হয়তো আপুর জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। বন্যা শান্ত কণ্ঠে বলল, দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ, রাখছি। তানভীর কিছু বলার আগে কল কেটে দিল। আবির মেঘকে নামিয়ে বাইক দিয়ে একেবারে চলে এসেছে বন্ধুদের আড্ডার মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনো আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরলো। আবির বাইক থেকে নেমে রাকিবের পেটে 2-3টা কিল ঘুষি বসিয়ে দিল। ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে গেল। রাসেল বসা থেকে উঠে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হলো, বলল, উফ, এভাবে কেউ মারে? আবির রাগান্বিত কণ্ঠে বলে, তোর যেমন মুখ চলে আমারও তেমনই হাত চলে। তার উপর এমন এক গার্লফ্রেন্ড জুটিয়েছিস, সে দেখি তোর থেকে আরো কয়েক কাঠি ওপরে। রাসেল পুনরায় কণ্ঠে বলল, আরে হয়েছেটা কি বলবি তো আমায়? রাকিব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না। আবির বিকেলে ফুচকার দোকানে দেখি, পুরোটা আশি খেয়ে গেছি। যে আবির এত বছর ফুচকা দোকানে আশেপাশে যায়নি, সে ফুচকার দোকানে আসছে। আমার তো জানতে হবে। আমি দৌড়ে গেলাম আবিরের কাছে। আবিরের কাছে গিয়ে দেখি মেঘকে দেখি আমি তো আরো অবাক। খুশি মনে একটু আপ্যায়ন করার জন্য বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো। সেই জাহাজ এখন মেটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, ওকে কত কষ্ট করে আমার সঙ্গে নিয়ে এসেছি সেটা তুই জানিস? জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাওয়াবি? মেঘ সহসা বলে আর রাসেল সহসা বলে উঠল, ঠিক ওই তো, আবির তো একদম ঠিক বলেছে, আবিরই তো খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টার কণ্ঠে বলল, এই জন্যই তো আমি বলেছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, আমি না হয় একবার খাওয়ালাম। রাসেল বুড়ো কুচকে বলল, তুই কি কথা
ওদের সামনে বলে ফেলেছিলি? রাকিব আবারও বলল, এইটুকুই বলেছি। আর না মানে? আমার দোষ কি? উত্তেজিত ভাবে মেয়েকে প্রথমে ভাবি ডাকতে চেয়েছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকস্মিক বলে উঠল, ঠিক হয়ে আছে, আরো মায়ের খা। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল, মাফ করে দে ভাই, মুখ ফসকে কিছু বলে ফেলেছি, আর বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফসকে বলে ফেললি? ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিস। আমি কি তোর প্রেমে ঝগড়া বাঁধিয়ে দিয়েছি বল? রাকিব বেঞ্চি কেটে বলল, আমারটা তো মেঘের মতো লক্ষ্মী না। আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো, আমারটা মাথায় সারাক্ষণ চিন্তা থাকি কিভাবে আমার সাথে ঝগড়া লাগবে। ঝগড়ার অভিনব খুঁজে প্রতিনিয়ত যদিও ঘুরতে চাই, বাসা থেকে বের হতে চাই, আগে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আবির, আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না সেখানে তোকে কিভাবে করতে দেই বল? রাকিবের কথায় আবির ভুরু কুচকে ওর দিকে ছোট্ট ক্ষুদ্র চোখে তাকায়। রাসেল সহসা বলে, রাকিব কি করছিস তুই? রাকিব আবারও হাসতে শুরু করে। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। হাসতে হাসতে বলে, রাসেল তোকে একটা জিনিস দেখানোই হয়নি। বস, একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখবি? আয় বস, একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত খেলিয়ে বলল, আয় নিজের কুকুরটি দেখে যা। তিন বন্ধু চেয়ার টেনে বসলো। এর মধ্যে মোবারক আর লিমনও চলে এসেছে। পাঁচজনে একসাথে কাছাকাছি এসে বসলো। কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো। মেঘ আবিরের মুখে ফুচকা তুলে খাইয়ে দিচ্ছে, সেই দৃশ্য রেকর্ড করে নিয়ে এসেছে। এতটুকু দেখে মোবারক আর রাসেল চিৎকার করে বলল, আবির তুই ফুচকা খেয়েছিস? মোবারক মেঘের ব্যাপারটা অত শত জানে না, তাই আতর্কিত হয়ে পড়ল। আবির, তুই এক মেয়ের হাতে ফুচকা খাচ্ছিস, তাও আবার মেয়ে তোকে খাইয়ে দিচ্ছে? লিমন এবার হাস্যজ্জ্বল কণ্ঠে বলে, এটা এক মেয়ে না রে, এটা আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলল, মেঘ নাকি? নাম শুনেছিলাম, উনি নাকি? আবির শুধু ওপর নিচে মাথা নাড়ল। লিমন খানিকটা অভিযোগী স্বরে বলল, এটা আমি মানতে পারলাম না। সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরেও একটা খাওয়াতে পারিনি। রাকিব দাঁত কেলে হেসে বলল। মেঘ কিছু বলে আবির আবার তা না করতে পারে না। বন্ধুরা অবাক চোখে তাকিয়ে রইল। রাসেল সহসা বলে উঠল, তুই তো টক খাস না জীবনে, ফুচকা কিভাবে খেলি? আবির মুচকে সে জবাব দিল, শুধু টক কেন, ও বুঝ দিলেও আমি চুপচাপ খেয়ে নিতাম। চার বন্ধু এবার বিষময় দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। মোবারক হাসলো, বিয়ে কবে করছিস বন্ধু? আবির ঠাট্টা স্বরে বলল, আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হলো, কেন, কি হয়েছে? আবির কিছু বলার আগে রাকিব বলল, আবিরের কপালে বিয়ে নেই, তোরা বরং আমার বিয়ের প্রস্তুতি নে। আর আমি আর রিয়া খুব শীঘ্রই বিয়ে করছি। কিন্তু রাকিবের কথা খুব একটা পাত্তা দিল না কেউ। শুনেছিস তোরা আমার আর রিয়ের বিয়ে? রাসেল বলল, তোদের ওপর আমার সব আস্থা চলে গেছে। দেখা গেল বিয়ে দুদিন আগে দুজন মিলে ঝগড়া করলি, এক পর্যায়ে ঘোষণা দিলি অনির্দিষ্টকালের জন্য আমাদের বিয়ে স্থগিত। ঘটনা এমনই হবে। তখন কি হবে ভেবেছিস একবার? তোদের মারতে না পারলেও লোকজন গণহারে আমাদের পিটাবে। রাকিব মলিন হাসল। ঝগড়া একটু বেশি করে ফেলে এভাবে বলছিস? সবাই একসাথে বলল, উফ সরি। এর মধ্যে লিমন বলল, আবির শোন। বল। মেয়ে কিছু টের পেয়েছে? কি টের পাবে? ভার্সিটির বিষয়টা বোধহয় না, জলজান্ত আমিটাই অস্তিত্ব ফিল করতে পারছে না, আর সে তো কিছু কাগজের টুকরো। লিমন ফের বলল, আবেগগুলো একটু ঠুকনো ছিল না? আমি নিরেট কণ্ঠে বলল, ওর প্রতি আমার আবেগ কোনো কালই ঠুকনো ছিল না। মেঘ আমার অস্তিত্বে মিশে থাকা অমরণ অসুখ। রাসেল বলল, বিয়ে করে নে তাড়াতাড়ি, তাহলে খুব অসুখ ভালো হয়ে যাবে। আবির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, বিয়ের জন্য যোগ্যতা অর্জন করতে হয়, আমি এখনো সেই যোগ্যতা অর্জন করতে পারিনি। মোবারক বলল, কেন? আবির গম্ভীর কণ্ঠে আবারও বলা শুরু করলো, আমি মেঘকে ভালোবাসি, একটু না অনেক বেশি ভালোবাসি। তাই বলে একতরফা ভালোবাসি বলেই বিয়ে করব এমন ছেলে আমি নই। যেদিন মেঘ রাজি হবে, মন থেকে আমাকে চাইবে, সেদিনই বিয়ে করব। আবির ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো, ব্যস্ত কণ্ঠে বলল, আমায় যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। লিমন বলল, দেখলি রাকিব, গতকাল আবির রাত 12টা পর্যন্ত আমাদের সময় দিয়েছে, অথচ আজ 9টা বাজতে বলতেছে অনেক রাত হয়ে যাচ্ছে। রাকিব আর চোখে তাকিয়ে বলল, তাই দেখছি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য ছটফট করছে শ্বশুর ভক্ত জামাই। আবির ক্ষীণ হেসে
বলল, শ্বশুরের কাছে থেকে ভদ্র ছেলের অ্যাওয়ার্ডটা যদি না পাই তাহলে আর কিসের সেরা জামাই হলাম বল।